দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ যেমন লেখাপড়া করা, হাঁটা, দৌড়ানো, শরীরের তাপমাত্রা বজায় রাখা, এমনকি চিন্তা করার জন্যও মানবদেহে শক্তি উৎপন্ন করা প্রয়োজন। প্রয়োজনীয় এই শক্তি আসে শ্বসনের মাধ্যমে। শ্বসন প্রক্রিয়ার গ্লুকোজ এবং অক্সিজেন প্রথমে কোষের সাইটোপ্লাজমে এবং তারপর মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনে এটিপি আকারে শক্তি উৎপন্ন করে। এই শ্বসন প্রক্রিয়ার সাথে জড়িত শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। ফুসফুস দুটি চারদিক থেকে বক্ষপিঞ্জর বা রিব কেজের মধ্যে সীমাবদ্ধ। পর্শুকাগুলো পিছনের দিকে কশেরুকা বা ভার্টিব্রার সাথে সংযুক্ত এবং সামনের দিকে তারা স্টার্নামের সাথে সংযুক্ত। বক্ষপিঞ্জর যে রিবস বা পর্শুকা দ্বারা গঠিত, সেই পর্শুকাগুলোর মাঝখানে রয়েছে ইন্টারকোস্টাল পেশি। নিচ থেকে খেয়াল করলে দেখা যাবে এই ফুসফুস দুটি ডায়াফ্রাম নামক পর্দার উপর বসে আছে। দুটি ফুসফুস থেকে দুটি ব্রঙ্কাস বের হয়ে ট্রাকিয়ায় মিলিত হয়েছে। ট্রাকিয়া সি আকারের তরুণাস্থি দ্বারা নির্মিত, যেন বাতাস চলাচলের সময় এটি চুপসে না যায়। ট্রাকিয়ার উপরের দিকের স্বরযন্ত্রে স্বর উৎপন্ন হয়। নিঃশ্বাস বায়ু যখন ফুসফুস থেকে বের হয়ে যেতে চায়, তখন স্বরযন্ত্র বা লেরিংসে অবস্থিত ভোকাল কর্ডের মধ্যে কম্পন সৃষ্টি হয়। এই কম্পনের ফলে স্বর উৎপন্ন হয়। এই স্বরযন্ত্রের পর গলবিল, পশ্চাৎ নাসাছিদ্র আর সম্মুখ নাসাছিদ্র হয়ে বাতাস দেহের বাইরে বের হয়ে যায়। যখন আমাদের শ্বাস গ্রহণের প্রয়োজন পড়ে, তখন ডায়াফ্রাম সংকুচিত হয়। এর ফলে ফুসফুসের উপর নিচ বরাবর যে ডায়ামিটার আছে সেটি বেড়ে যায়। একই সাথে ইন্টারকোস্টাল পেশির সংকোচনের কারণে রিবস বা পর্শুকাগুলো উপরের দিকে উঠে। পর্শুকাগুলো উপরের দিকে উঠার কারণে ফুসফুসের সম্মুখ পশ্চাৎ বা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যায়। গ্যাসের বয়েলের সূত্রানুসারে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এখানে ফুসফুসের আয়তন সব দিক থেকে বেড়ে যাওয়ায় ভেতরের চাপ কমে যায়। এমত অবস্থায় বাতাসের চাপের সাম্যতা রক্ষার জন্য পরিবেশের বাতাস নাসাছিদ্র হয়ে গলবিল পার হয়। গলবিল থেকে স্বরযন্ত্র বা লেরিংস হয়ে ট্রাকিয়া, তারপর ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস হয়ে ফুসফুসে প্রবেশ করে। ব্রঙ্কাস ফুসফুসের ভেতরে আরও ছোট ছোট শাখায় বিভক্ত হতে হতে এক টাইমে গিয়ে আঙ্গুরের থুকার মতো অ্যালভিউলাসের গুচ্ছে পৌঁছায়। ব্রঙ্কাসের ছোট নালী পিছিয়ে ধরেছে ধমনী এবং শিরার ছোট ছোট শাখা, যারা সবশেষে কৈশিক জালিকায় রূপান্তরিত হয়ে পুরো অ্যালভিউলাসের গুচ্ছকে চারদিক থেকে পিছিয়ে রেখেছে। অ্যালভিউলাস থেকে বায়ুর অক্সিজেন বের হয় ব্যাপন প্রক্রিয়ায়। তারপর অ্যালভিউলাসের প্রাচীর ভেদ করে রক্তনালীর এন্ডোথেলিয়াল কোষ ভেদ করে রক্ত প্রবাহে চলে আসে। তখন একদিকে লোহিত রক্তকণিকা চলমান থাকে আর অক্সিজেনকে গ্রহণ করে, আর অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিয়ে বেগুনি রং থেকে ক্রমান্বয়ে লাল রঙের লোহিত রক্তকণিকায় পরিণত হয়। এই লোহিত রক্তকণিকা ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে প্রবেশ করে। বাম এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা অ্যাওয়ার্টার মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হয়। রক্তনালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহ চলছে। দ্বিঅবতল লোহিত রক্তকণিকাগুলো অক্সিজেনকে বহন করে খুব দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। এই লোহিত রক্তকণিকাটাকে বাহিরে এনে এটার ভেতর পর্যবেক্ষণ করলে দেখা যাবে নিউক্লিয়াসবিহীন লোহিত রক্তকণিকার ভেতরের ফ্লুইডে 4টি পেঁচানো চেইন দ্বারা গঠিত হিমোগ্লোবিনের আয়রনের সাথে অক্সিজেন সংযুক্ত। এই অক্সিহিমোগ্লোবিন রূপেই অক্সিজেন পরিবাহিত হয়। রক্ত প্রবাহে গ্লুকোজও পরিবাহিত হয়। লোহিত রক্তকণিকা এবং গ্লুকোজ কোষের লেভেলে রক্তনালিকায় আসার পর অক্সিজেন হিমোগ্লোবিন ছেড়ে লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে আসে। তার সাথে গ্লুকোজ, এই দুইজন রক্তনালিকার এন্ডোথেলিয়াল কোষ ভেদ করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে প্রবেশ করে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে তারা প্রথমে কোষের ভেতরে প্রবেশ করবে এবং তারপর সাইটোপ্লাজমে অবস্থান করে। এই সাইটোপ্লাজমে গ্লুকোজ এবং অক্সিজেন মিলিত হয়ে গ্লাইকোলাইসিস সম্পন্ন করে। তারপর মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে প্রবেশ করে শ্বসন প্রক্রিয়ার বাকি ধাপগুলোর মাধ্যমে আরও বেশি পরিমাণ এটিপি উৎপন্ন করে। এইভাবে শ্বসনের শেষ ধাপে গ্লুকোজ এবং অক্সিজেন মিলিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি বা এটিপি উৎপন্ন করে। পুরো প্রক্রিয়াটিকে শ্বাসগ্রহণ বা প্রশ্বাস বলা যেতে পারে। প্রশ্বাসের পরপরই ইন্টারকোস্টাল পেশির এবং ডায়াফ্রামের প্রসারণ ঘটে।
ফলে ফুসফুসের আয়তন সব দিক থেকে কমে যায়। এ সময় কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়ে বিপরীত পথে অর্থাৎ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড পার হয়ে এন্ডোথেলিয়াল সেল এর ফাঁকা স্থান দিয়ে রক্তরসে এসে পৌঁছাবে। এখানে কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ অংশই রক্তরসে দ্রবীভূত হয়ে আর কিছু অংশ লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে মিলিত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন রূপে অ্যালভিউলাসের কৈশিক জালিকা পর্যন্ত আসবে। তারপর কৈশিক জালিকা থেকে অ্যালভিউলাস, ব্রঙ্কাস, ট্রাকিয়া, ষড়যন্ত্র, নাসাগোলবিল, নাসাছিদ্র হয়ে দেহের বাইরে নির্গত হবে। আর এইভাবেই প্রশ্বাস এবং নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শ্বসন প্রক্রিয়া চলতে থাকবে এবং আমাদের কোষগুলো তাদের যে প্রয়োজনীয় শক্তি সেই প্রয়োজনীয় শক্তি পাবে এবং সেই শক্তি উৎপন্নর প্রক্রিয়ার মধ্যে উৎপাদিত যে বিষাক্ত বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড সেটি কোষ থেকে বের হয়ে যাবে। আমি তহিদুল ইসলাম ইমন আজকে তোমাদের সাথে আলোচনা করলাম শ্বসন নিয়ে। অন্য আরেকদিন অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।